দই কাবাব একদম রেডি। আপনাদের একটু আমি আওয়াজটা শোনাই। বাইরেটা কেমন ক্রিস্পি হচ্ছে বুঝতেই পাচ্ছেন, আর ভেতরটা কিন্তু নরম তুলতুলে। ও হো 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 হো, দারুণ লাগছে। বাইরেটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কেমন সুন্দর, কাজু কিশমিশ কাঁচা লঙ্কায় ভরপুর আর স্পেশাল মশলায় ভরপুর। এবার এটা আমি তো একটু গ্রিন চাটনি, অল্প একটু টমেটো কেচাপ, হে এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, নতুন একটা পর্বে সবাইকে স্বাগত। নতুন একটা পর্ব মানে কিন্তু নতুন একটা রেসিপি। আজকের দিনেই আমার চ্যানেলের মানে আমার আপনার চ্যানেল দ্য বংস রসুই ঘরে পূর্তি হয়েছে 5 বছর। মানে আজকের দিনেই আমি প্রথম চ্যানেল খুলি বা প্রথম ভিডিও পোস্ট করি চ্যানেলে। তো কাজেই এই দিনটাকে স্পেশাল দিন বলা যেতে পারে বা আমাদের চ্যানেলের জন্মদিন বলা যেতে পারে। যেহেতু চ্যানেলের আজ জন্মদিন, সেই জন্যই কিন্তু আজকে আমি একটা স্পেশাল রেসিপি শেয়ার করছি। খুব সিম্পল বানানো এবং খেতেও বেশ সুস্বাদু। আজকে বানাবো জল ঝরানো টক দই বা হাঙ্কার দিয়ে আমি কাবাব বানাবো। আর এটা কিন্তু আমাদের বাঙালি রান্না নয়, দই কাবাব বা দহি কাবাব। কিভাবে বানাবো তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটাতে। এই দই কাবাবটা বানানোর জন্য আমাদের যা যা প্রয়োজন সমস্তটাই কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। সমস্ত উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম রেডি করা রয়েছে। প্রথমে আপনাদের দেখাই, এইখানে একটা ভারী নোড়া চাপা দিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে একটা সুতির রুমালের মধ্যে দই রেখে দিয়েছি। আমি এই দইটাকে সকালবেলাতেই এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। আর আমি রান্নাটা করছি দুপুরবেলা, মানে দইয়ের যে জলটা সেটা কিন্তু সম্পূর্ণটাই ঝরে গেছে। এখন আমি আপনাদের দেখাই এই দইটা। দেখুন দইটা কিন্তু সুন্দরভাবে এক্সট্রা জলটা ঝরে গিয়ে দইটা কিন্তু হাঙ্কারে পরিণত হয়েছে। আমাদের এইটাই কিন্তু প্রয়োজন এই রান্নাটার জন্য। তাহলে আমি এখন এই জল ঝরানো দইটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি এখন জল ঝরানো টক দইটা নিয়ে নিচ্ছি, পুরোটাই নিয়ে নেবো। আমার এখানে 1 কেজি দই, মানে প্যাকেটের যে দই পাওয়া যায় বাজারে, আমি সেটাই এখানে ব্যবহার করছি। 1 কেজি একটা দইয়ের প্যাকেট সম্পূর্ণটাই কিন্তু জল ঝরতে দিয়েছিলাম। এখন মোটামুটি এখানে 750 থেকে 800 গ্রাম মতন দই রয়েছে, এই দেখুন। এইবার আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। আর এখানে আমি তো বললামই না, এই দইটা কিন্তু আমি সকালবেলাতে যেমন জল ঝরতে দিয়েছিলাম তেমন কিন্তু আমি বাইরে রাখিনি। এইটা আমি রেখেছিলাম নর্মাল ফ্রিজে, মানে ফ্রিজেই রাখতে হবে, কারণ এই যা গরম বাইরে তাতে কিন্তু দইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি এটা ফ্রিজে রেখেছিলাম। এইবার আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব। প্রথমে আপনাদের দেখাই, এখানে আমি সমস্ত মশলা কিন্তু একত্রিত করে নিয়েছি যা যা আমার প্রয়োজন। এইবার এখান থেকে আমি দিয়ে দেবো প্রথমেই পিৎজা হার্ব, এখানে আমি অরিগানো ব্যবহার করছি। এবার দিয়ে দেবো মিক্স হার্ব, এইখানে কিন্তু একটা বলার বিষয় রয়েছে। আচ্ছা, এবার আমি এখানে একটু ড্রাই পার্সলে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ ধনেপাতা কুচিয়ে নিয়ে বা ড্রাই ধনেপাতা ব্যবহার করতে পারেন। এইখানে একটু বলি আমি, আপনারা কিন্তু চাইলে এখানে পিৎজা হার্বের পরিবর্তে আমাদের ঘরোয়া মশলা ভাজা জিরের গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে আমি এটাকে একটু অন্যরকম বানানোর জন্য, টেস্টটাকে একটু অন্যরকম করার জন্য আমি কিন্তু এই যে পিৎজা হার্ব ব্যবহার করছি। এইবার আমি এখান থেকে কিন্তু গোলমরিচের গুঁড়ো দেবো না, আজকে ব্যবহার করছি এখানে পেরি পেরি মশলা বা পেরি পেরি মশলা। এই পেরি পেরি মশলার স্বাদটা ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি এটাই ব্যবহার করছি। গোলমরিচের গুঁড়ো বা চাট মশলা কিছুই দিচ্ছি না। এটা দিলেই কিন্তু একটা ঝাল ভাব চলে আসবে, আবার একটা সুন্দর স্বাদও হবে। পেরি পেরি মশলা আমি দিয়ে দিলাম 1 চামচ। তার সাথে আমি দিয়ে দেবো এখানে, দেখুন আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এখানে কাঁচা লঙ্কা কুচানো রয়েছে, ঝাল বুঝে কাঁচা লঙ্কা আপনারা ব্যবহার করতে পারেন, অথবা চাইলে এখানে আপনারা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের ইচ্ছে হবে আপনারা কিন্তু সেটাই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কিশমিশ। এখানে আমি কয়েকটা কিশমিশ নিয়েছি, মোটামুটি 8 থেকে 10টা কিশমিশ রয়েছে। এটা দিয়ে দেবো, খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, একটা হালকা মিষ্টি ভাব আসবে। আর দিয়ে দেবো অল্প একটু কাজু বাদাম। এখানে আমি কাজুটাকে না একটু শুকনো তাওয়া বা কড়াইয়ের মধ্যে একটু রোস্ট করে নিয়েছিলাম। আমি এখানে রোস্টেড কাজু ব্যবহার করছি। কাজুটাকে আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে তারপর দেবো। এইভাবে দেওয়া হলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম কাজু বাদাম। অবশ্যই এবার দিতে হবে একটু নুন। আমি স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করব। আপনারা যে যেমন নুন খান সেই মতো নুন দেবেন। আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এরপর এর মধ্যে যাবে সামান্য কয়েক দানা চিনি। অবশ্যই একটু চিনি দেবেন, যেহেতু এটা দই দিয়ে তৈরি হচ্ছে, তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, মানে দইয়ের যে টক ভাব সেটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দেওয়া কিন্তু জরুরি রয়েছে। আমি দিয়ে দিলাম অল্প কয়েক দানা চিনি। এইবার আমি আপনাদের দেখাই, এখানে আমি অল্প একটু চিজ নিয়েছি, একটা প্রসেস চিজ বা কিউব চিজ নিয়েছি। এইটাকে আমি দিয়ে দেবো। তবে চিজটাকে আমি এইভাবে দেবো না,
একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। চিজ দিলে একটা অসম্ভব সুন্দর স্বাদ হয়, চিজটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমি আরেকটা উপকরণ ব্যবহার করব, সেটা হচ্ছে পনির। আমি আপনাদের দেখাই, এখানে আমার রয়েছে পনির, 250 গ্রাম পনির রয়েছে। এই পনিরটা আমি দিয়ে দেবো। পনির দিলে বাইন্ডিং এর কাজ করবে পনির, এবং একটা সুন্দর স্বাদও হবে। আমি তাই পনিরটাকে দিয়ে দেবো। আর পনিরটাকে না আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবো, তাহলে কোনো রকম বড় দানা থাকবে না। আপনারা অবশ্য চাইলে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন, অসুবিধা নেই। অনেকে এর মধ্যে বাইন্ডিং এর জন্য পনিরের পাশাপাশি একটু আলু ব্যবহার করে, আবার কেউ একটু কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার ব্যবহার করে। এক একজন এক এক রকম ব্যবহার করে, আমি বলে দিচ্ছি মুখে। মশলাটাও যেমন আমি বললাম, আমি একরকম ব্যবহার করলাম, অনেকে কিন্তু আবার এখানে ভাজা জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এগুলো ব্যবহার করে। আমি পনিরটা দিয়ে দিলাম। আর দেবো আমি বাইন্ডিং এর জন্য, এই যে এখানে আমি নিয়েছি ছাতু। এখানে ছোলার ছাতু নিয়েছি, ফ্রেশ ছোলার ছাতু আমি ব্যবহার করব। আপনারা চাইলে রোস্টেড ছোলা গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারেন, আবার চাইলে রোস্টেড বেসন ব্যবহার করতে পারেন, আবার চাইলে আমি যেমনটা বললাম কর্নফ্লাওয়ার ব্যবহারও করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। আমি ছাতু দিচ্ছি, এতে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি ছাতুটা দিয়ে দেবো। ছাতু কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আমি 3 চামচ দিলাম। এবার সমস্তটা মাখিয়ে নেওয়ার পর যদি আমার ছাতু এবার প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমি ব্যবহার করব। খুব হালকা হাতে আমি এবার এটা মাখিয়ে নেব। আমার এটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমার আরও একটু বেসন অর্থাৎ ছাতু আমি যেটা ব্যবহার করছি, এইটা আমার প্রয়োজন। আমি এই অল্প আরও 1 চামচ ছাতু এর মধ্যে অ্যাড করছি। আমি আগে বলেছি যতটা আমার প্রয়োজন সেটা কিন্তু বুঝে দিতে হবে। বাইন্ডিং এর জন্য আমি ব্যবহার করছি এটা, তো সেই জন্য যতটা প্রয়োজন ততটা দিতে হবে। ব্যাস, সমস্তটা মাখিয়ে নিলেই আমাদের এটা রেডি হয়ে গেল। এবার আমি চলে যাব নেক্সট স্টেপে। ফিরে এলাম 10 মিনিট পর। এটা আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। আর একটু বেশি সময় রাখতে পারেন যদি হাতে সময় থাকে। ফ্রিজে রাখা হলে এই যে দইয়ের মিশ্রণটা এটা সেট হয়ে যাবে, আর আমাদের কিন্তু কাবাবগুলো গড়তে সুবিধা হবে। আমি 10 মিনিট এটা ফ্রিজে রেখে এইবার ফিরে এসেছি। এখন আমি আপনাদের দেখাই, এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি সিমুই বা সেমাই। যে সিমুইয়ের পায়েস খাই বা ঝাল সেমাই আমরা খেয়ে থাকি, সেই সেমাই নিয়েছি। আর এখানে আমি সেমাই দিয়ে আজকে কোটিংটা করব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন, আবার চাইলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের পছন্দ হবে কোটিং এর জন্য সেটাই ব্যবহার করতে পারেন। আবার চাইলে কর্নফ্লেক্স গুঁড়ো করে নিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে হাতে কাছে যেহেতু সেমাইটা রয়েছে সেটাই ব্যবহার করব। এখানে একটু বাটার নিয়েছি, আমি এখানে বাটার ব্যবহার করব। আর আপনারা যদি চান সেক্ষেত্রে তেল বা ঘি ব্যবহার করতে পারেন, তবে আমি যে মশলাগুলো এতে ব্যবহার করেছি তার সাথে বাটারটা ভালো যায়, সেই জন্য আমি বাটার ব্যবহার করব। বাটার ব্যবহার করব বলতে কিছুই নয়, কাবাবগুলো করার সময় আমাদের হাতে একটু এইভাবে বাটার মাখিয়ে নিতে হবে বা তেল বা ঘি মাখিয়ে নিতে হবে, তাহলে আমাদের কিন্তু এটা কাবাবগুলো গড়তে সুবিধা হবে। আমি এবার কাবাবটা গড়ে নেব। কাবাবের সাইজ আপনাদের ইচ্ছে মতন ছোট বা বড় যেমনটা আপনাদের ভালো লাগবে তেমন রাখবেন। আমি একটা কাবাব গড়ে নিলাম। এবার আমি এটা কোটিং করব। কোটিং করার জন্য বাঁ হাত ব্যবহার করব। বাঁ হাত দিয়ে এইভাবে আমি দইয়ের যে মিশ্রণটা সেটাকে কিন্তু কোট করে নেব। এটা কিন্তু সিঙ্গেল কোটিং করব, আর ডাবল কোটিং করার প্রয়োজন নেই। এই যে ঠিক এইভাবে আমি রেডি করে নেব। আবারও আমি একটা এই যে দইয়ের মিশ্রণ থেকে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি এই যে এর মধ্যে দেব। এবার বাঁ হাত দিয়ে আমি কোটিংটা করব। দুটো হাত একসাথে ইউজ করবেন না, দুটো হাতের কাজ কিন্তু আলাদা রাখতে হবে, কারণ যদি আমরা দুটো হাত একসাথে ইউজ করি তাহলে কিন্তু এটা পুরোটা ঘেটে যাবে, ভালো হবে না। সেই জন্য আমি ডান হাত দিয়ে কাবাবগুলো করছি, বাঁ হাত দিয়ে আমি কোটিং করছি। এইভাবে আমি কোটিংগুলো করে রেডি করে নেব। আমার সেকেন্ড কাবাব করা হয়ে গেল। এই কাবাবটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না, খুব কম সময়ে তৈরি হয়, খেতেও অসম্ভব ভালো হয়। শুধুমাত্র দইটাকে আমাদের একটু জল ঝরাতে দিতে হবে একটু বেশি সময়। তো এটাই হচ্ছে একটু টাইমটা যা লাগে, তাছাড়া কিন্তু আর খুব একটা টাইম লাগে না। আমি কথা বলতে বলতে আরও একটা কাবাব গড়ে নিলাম। এরপর আপনারা যদি চান সেক্ষেত্রে কাবাবগুলোকে এয়ার ফ্রাই করতে পারেন, আবার চাইলে আপনারা কিন্তু একদম ডিপ ফ্রাইও করতে পারেন। আমি 2 রকম ভাবে আপনাদের করে দেখাবো। আমাদের কাবাবগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। কাবাবগুলো আপনারা চাইলে এইভাবে নর্মাল ফ্রিজে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে মোটামুটি 4 থেকে 5 দিন পর্যন্ত স্টোর করতে পারেন। আর যদি আপনারা আরও বেশি দিন স্টোর করতে চান সেক্ষেত্রে এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ডিপ ফ্রিজে, অর্থাৎ যেখানে আমরা বরফ জমাই বা আইসক্রিম জমাই সেখানে কিন্তু আপনারা এটা স্টোর করবেন, রেখে দেবেন মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত, কিন্তু মানে মোটামুটি হাফ মাস বা তার থেকে একটু বেশি মাস ভালো থাকবে। আচ্ছা, এইটা কিন্তু আপনারা ভাজার আগে একটু দেখে নেবেন সেট হয়ে গেছে নাকি।
আমি আপনাদের দেখাই। আমার কিন্তু কাবাবগুলো গড়তে গড়তেই এটা সেট হয়ে গেছে। দেখুন আমার কিন্তু কাবাবগুলো সেট হয়ে গেছে। এই যে হাতের মধ্যে নিচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি কাবাবগুলো তো রেডি করে নিয়েছি। এইবার আমি আপনাদের বলি, প্রথমেই আমি আপনাদের এয়ার ফ্রায়ারে ভেজে দেখাবো। আচ্ছা, এখানে আমি একটা এই যে এয়ার ফ্রায়ারের যে বাস্কেটটা সেটা নিয়েছি। এই বাস্কেটের মধ্যে প্রথমে আমি যেটা করব, অল্প একটু বাটার মাখিয়ে দেবো। এখানে আপনারা তেল বা ঘিও মাখাতে পারেন, আমি অল্প বাটার মাখিয়ে নিচ্ছি। আমি বাটারটাকে পুরো ট্রের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি তেল দেবো না, এই সামান্য একটু বাটার দিলাম, এতেই হয়ে যাবে। আর এইবার আমি কাবাবগুলো কিন্তু দিতে থাকবো। আমি কয়েকটা কাবাব প্রথমে আপনাদের এয়ার ফ্রায়ারে ভেজে দেখাচ্ছি, আর এয়ার ফ্রায়ারে কাবাবগুলো ভাজতে ভাজতে আমি অন্যদিকে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা তেলে ভাজবেন, মানে ডিপ ফ্রাই করবেন, সেটাও আমি দেখিয়ে দেবো। কাবাবগুলো আমি সাজিয়ে নিচ্ছি। ব্যাস এই কটা আমি এয়ার ফ্রাই করছি। এবার এই বাস্কেটটা আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেবো, আর এটা আমি মোটামুটি 180 ডিগ্রি টেম্পারেচারে রেখে মোটামুটি 10 থেকে 12 মিনিট এটা ফ্রাই করবো, তাহলেই হয়ে যাবে। ভেতরে তো ফ্রাই হওয়ার কিছু নেই, জাস্ট বাইরের কোটিংটা ফ্রাই করলেই হবে। একটা ফ্রাইং প্যান আমি বসিয়ে দিচ্ছি। ভাজার জন্য রিফাইন্ড অয়েল দেব। তেলটা কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু এটা আমাদের ফ্রাই করতে হবে। আর এর সাথে আমি দেব অল্প বাটার। তেল বাটার ভালো মতো গরম করে নিতে হবে। খুব ভালো মতো সমস্তটা গরম হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমরা একটা একটা করে ছাড়তে থাকবো। তৈরি করে রাখা কাবাব একটা একটা করে এবার ছাড়ার পালা। প্রথমেই আপনারা এটা কিন্তু ফ্লিপ করতে যাবেন না, মানে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যাবে। একটা সাইড একটু হোক, তারপর আমরা একটা চামচের সাহায্যে হালকা হাতে উল্টে নেব। এটা যেহেতু ছোট, সেই জন্য এটা একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এবার এইগুলো আস্তে আস্তে উল্টাবো। খুব সাবধানে এটা করবেন, এটা কিন্তু খুব নরম। আমাদের যখন এটা ভাজা প্রায় হয়ে আসবে, তখন দুটো খুন্তি বা হাতার সাহায্যে বা চামচের সাহায্যে এইভাবে একটু সাইডগুলো আপনারা রোস্ট করে নেবেন, তাহলে ভালো হবে। আমরা যেহেতু অল্প তেলে ভাজছি, সেই জন্য এটা করা প্রয়োজন রয়েছে। একদম যদি ডুবো তেলে বা ডিপ ফ্রাই করা হতো, তাহলে এটা না করলেও চলতো, চারিপাশ থেকে সুন্দরভাবে ভাজা হতো। খেয়াল রাখবে এগুলো যেন ভেঙে না যায়, খুব সাবধানে করতে হবে। এখন আমরা এই ভেজে নেওয়া কাবাবগুলো তুলে নেব। খুব সাবধানে তুলবে, নাহলে ভেঙে যাবে। আমাদের এয়ার ফ্রায়ারে বানানো দই কাবাব একদম রেডি। আপনাদের একটু আমি আওয়াজটা শোনাই। বাইরেটা কেমন ক্রিস্পি হচ্ছে বুঝতেই পাচ্ছেন, আর ভেতরটা কিন্তু নরম তুলতুলে। ও হো 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 হো, দারুণ লাগছে। এবার এটা টেস্ট করার পালা। তবে তার আগে আমি এটা একটা সার্ভিং প্ল্যাটারে সার্ভ করব। একটা সার্ভিং প্ল্যাটারের মধ্যে আমি কাবাবগুলো নিয়ে নেব। এখন তেলে ভাজা যে কাবাবগুলো ছিল সেগুলো আমি নিয়ে নেব, একই প্ল্যাটারে সাজাবো। তাহলে দেখলেন কত ইজিলি তৈরি হয়ে গেল দেশ বিদেশের বিভিন্ন খাবার। সহজেই আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। সাথে আমি একটু কাঁচা পেঁয়াজ রাখছি, যদিও এই রান্নাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ, আদা, রসুন কিছুই যায়নি, তবুও আমি স্যালাড হিসেবে একটু পেঁয়াজ রাখলাম, কাঁচা পেঁয়াজ। তার সাথে একটু
টমেটো কেচাপ রাখছি, আর থাকছে অল্প গ্রিন চাটনি। গ্রিন চাটনি আমার ঘরেই বানানো থাকে, তাই আমি কিন্তু আর বানিয়ে দেখালাম না। ব্যাস, এবার ওপর থেকে আমি খানিকটা কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দেবো। চাইলে একটু ধনেপাতা বা পার্সলে আপনারা ছড়িয়ে নিতে পারেন। ব্যাস, এবার এটা টেস্ট করার পালা। প্রথমে তেলে ভাজাটা আমরা টেস্ট করব। ভেঙে নিলাম, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। অল্প একটু টমেটো কেচাপ আর অল্প একটু গ্রিন চাটনি নেব। এবার আওয়াজটা শুনে আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। এবার এয়ার ফ্রায়ারে যেটা ভেজেছি আমি সেটা আপনাদের দেখাই। দেখুন বাইরেটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কেমন সুন্দর, কাজু কিশমিশ কাঁচা লঙ্কায় ভরপুর আর স্পেশাল মশলায় ভরপুর। এবার এটা আমি একইভাবে অল্প একটু গ্রিন চাটনি, অল্প একটু টমেটো কেচাপ